বলে, পাখি, তুমি বড় হয়ে কি হতে চাও? তোমার মতো একটা নেতার বউ। নাজিয়ার কথায় আনায়া নিবরাজ দুজনে হেসে দেয়। নাজিয়া সিরিয়াস মুখ করে বলে, আই এম সিরিয়াস। ভাইয়াকে বলো তার মতো একটা নেতা আমায় খুঁজে দিতে, তারপর তোমার মতো আমিও নিজের নামের সাথে নেতার বউ ট্যাগটা লাগাবো। এই মেয়ে, তোমার তো লজ্জা হওয়া দরকার। বড় বোনের থেকে জামাই খুঁজছো? ধুর, এইসব লজ্জা টজ্জা আমার কমই। একদম আমার জামাইয়ের মতো। আমি নাজিয়ার মতো এত বেশি ঠোঁট কাটা না বউ। আমি তো তোমার লাজুক স্বামী। তোমার অনুমতি ছাড়া তোমায় একটা চুমুও খাইনি। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখি আপনি কেমন লাজুক। নিবরাজের দিকে তাকিয়ে নাজিয়া একটু শব্দ করেই হেসে দেয়। আনায়া নিবরাজকে ভেঙচি কাটে। তখন নাজিয়া বলে, বিশ্বাস করা বড্ড দায়। তুমি ভাই নিবরাজ মির্জার এক নাম্বারের ঠোঁট কাটা, তোমার মুখে লাজুক শব্দটা একদম শোভা পায় না। দুই বোন মিলে আমায় পচাচ্ছে। আমি একজন নেতা, একটু তো সম্মান আর ভদ্রভাবে কথা বলো আমার সাথে। আরে আমরাই তো। ঠাস করে থাপ্পড় দিয়ে কথাটা বলে আনায়া। নিবরাজ গালে হাত দিয়ে বসে আছে। আনায়া কথার মাঝে খেয়াল করেনি চরের ব্যাপারটা। কথা বলার সময় এমন হাত পা চলেই তার। তবে কয়েক মাস একটু ভদ্রতার ট্যাগ বসাতে চেয়েছে, কিন্তু তার মতো তার চঞ্চল বোনকে পেয়ে চঞ্চলতা যেন বেড়ে গেছে। নিবরাজ আনায়ার দিকে তাকিয়ে বলে, কথা বললে হাত পা নিজের কাছে গুটিয়ে রেখে কথা বলবে। হুটহাট পাশের জনকে থাপ্পড় দিয়ে কথা বলার ফিল নেওয়া কোন ধরনের ভদ্রতা? আমি আপনাকে থাপ্পড় দিয়েছি? না, আদর দিয়েছো। সরি সরি সরি, রিয়েলি সরি। আমি না বুঝতে পারিনি। দেখি কোথায় থাপ্পড় দিয়েছিলাম। গালে। থাক, বাড়িতে গেলে গালটা দিও, একটু মালিশ করে দিব। লাগবে না। তখন নাজিয়া বলে, একটা কথা ছিল, খুবই ইম্পর্টেন্ট। কি কথা? নিবরাজ বলে। তখন নাজিয়া বলে, তাহি আপুকে দেখলাম। দেখে ফেলেছো? ওয়াও, ভাবতে পারিনি তুমি দেখে ফেলবে। যাই হোক, কয়েকদিন গেলে আমিও বলতাম তোমায়। তাহিয়া বেঁচে আছে? 1 বছর আগে না শুনলাম ও মারা গেছে। মরেনি, ওকে বাঁচিয়ে দিয়েছি। তোমার মায়ের কুকীর্তি ফাঁস করার জন্য এমন কাউকে চাই আমার। সেজন্য ওকে বাঁচিয়ে নিয়েছি সেদিন। এছাড়া কোনো ইচ্ছে ছিল না। প্রচুর জ্বালিয়েছে আমায়। ও আমার কাজিন, ভুলে গেলেন? তো কি, দেখো তোমার কাজিনের জন্য এই হ্যান্ডসাম নেতাকে হারাতে তুমি ভাগ্যিস পটে যায়নি। এই শুনুন, সব সময় নিজেকে এত বড় ভাববেন না, যত সব। তখন নাজিয়া বলে, আরে ভাই, কথাটা তুললাম আমি, কাহিনীর সারাংশ বলবা, তা না দুজনে ঝগড়া করেই যাচ্ছ। আরে আয়া, তোমার কাজিন এটা ভার্সিটি লাইফ থেকে আমার পিছু পড়েছিল আঠার মতো। কোথাও শান্তি পেতাম না এটার জন্য। সব জায়গায় একে দেখা যেত। কি জানি কিভাবে তোমাদের বিজনেসের বাইরের আরেকটা বিজনেসের কথাও জানে। তোমার মাকে ফাঁসাতে চেয়েছে। জানি না কি শত্রুতা ওদের মাঝে। তোমার মা কোনোভাবে জানে আর ওকে রাস্তা থেকে সরানোর জন্য সব পরিকল্পনা করে নেয়। আমি তার পরিকল্পনা সম্পর্কে আগে থেকে অবগত ছিলাম। তারপর আর কি, ওকে বাঁচিয়ে দেই সেই দিন। এখন তো ওর বোন আপনাই ওর খুনি ভেবে পেছনে পড়ে আছে। শুধু তাই না, শামীম সর্দারের সাথে পরিকল্পনা করে আপনাই মারার জন্য। করতে থাকুক, দেখি কবে আমায় মারে। আরে বাজে কথা ছাড়ুন না। তেজ দেখিয়ে বলে আনায়া। নিবরাজ আর এই নিয়ে কথা বাড়েনি। তারা তাদের মতো কথাবার্তা বলে কোল্ড ড্রিঙ্ক খেয়ে ওঠে। তেমন একটা ঘোরাঘুরি করে না আর। নাজিয়াকে তার গিফটগুলো আনায়া দিয়ে দেয়। নাজিয়া গিফট নিয়ে আনায়া নিবরাজকে বিদায় জানিয়ে রওনা দেয় হোস্টেলের উদ্দেশ্যে। বাড়িতে আসতে আসতে বিকেল গড়ায়। আনায়া ব্যস্ত পায়ে উপরে ওঠে। নিবরাজ নিচে কথা বলছে রোহিত সৌরভের সাথে। তারিশা বেশ নজর রাখছে আনায়া নিবরাজের উপর। কোনো কথা না বলে সোজা নিবরাজের রুমে ঢুকে যায় সে। তারিশাকে দেখে আনায়া বলে, কারোর রুমে ঢুকতে হলে পারমিশন যে নিতে হয়, সেই শিক্ষা মনে হয় এখনো পাওনি তুমি। পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করি না। এই তুমি না আসলে তোমার জায়গায় আমিই থাকতাম। বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন? বেশ ভালো তো। স্বপ্ন দেখা ভালো, তবে সাধ্যের বাহিরের কিছুকে নিয়ে নয়। এতে শুধু কষ্ট আর অপূর্ণতাই পাওয়া যায়।
কখনো পূর্ণতার ছোঁয়া না। আজকাল বেশি বাইরে বের হও দেখছি। মির্জাবাড়ির বউ এত বাইরে কি? আমি তো আমার পার্টনারকে নিয়ে বের হই, আমায় প্রোটেক্ট করার জন্য সে আছে। তুমিও আজকাল একা একা বের হও দেখি। শুনেছি তুমি নাকি মির্জাবাড়ির মেয়ে, আর আমি কোথায় যাব না যাব সেসব আমার হাজবেন্ড দেখবে, আমার হাজবেন্ড বুঝবে। তোমার এসবে কাজ নেই। অবশ্যই কাজ আছে, অনেক কাজ আছে আমার। মনে হয় কারো 2-4 টাকার চাকরগিরি করো। মুখ সামলে। তুমি নিজের মুখ সামলাও। দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমাদের পার্সোনাল ম্যাটারে ঠুকো কি জন্য? নিবরাস আমার হতো, শুধু তুমি তাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। তখন আবার রুমে উপস্থিত হয় নিবরাস। তারিশার কথায় তার মেজাজ বিগড়ে যায়। মেয়েটার লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। এসব বাড়াবাড়ির জন্য চর পর্যন্ত খেয়েছিল একসময়। তখন আনায়া আসেনি নিবরাসের জীবনে। তাহিয়াকে সরানোর পর তারিশা ঝামেলা শুরু করে। ঘরে একজন, বাইরে তো তাহিয়াই ছিল। এখন বিয়ে করেও শান্তি নেই তার। আনায়া রেগে তাকিয়ে আছে তারিশার দিকে। নিবরাস রুমে আসতেই আনায়ার রাগ আরো বেড়ে যায়। তারিশা তাকে এত কথা শোনাবে কেন? নিবরাস কিছু বলছে না কেন? তখন নিবরাস তারিশাকে বলে, সমস্যা কি তোমার তারিশা? আমার সমস্যা এই আনায়া। তুমি জানো ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি। ঠাস করে চর পড়ে যায় গালে। নিবরাস রেগে চেঁচিয়ে বলে ওঠে, দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। আমি বলেছি আয়ানার থেকে দূরে থাকবে, এমনকি আমার থেকেও। সমস্যা কি তোমার? বেশি সুখ কপালে সয় না, তাই না? তোমার মুখোশ টেনে ছিঁড়ে আমার বাইরে ফেলতে 2 মিনিটও সময় লাগবে না। সো বি কেয়ারফুল। ওয়ার্নিং দিয়ে দিলাম, নেক্সট টাইম না আমার রুমে আসবে আর না আয়ানার সাথে ঝগড়া করবে। গেট লস্ট। আর লজ্জা শরম কিছু রেখো। ব্যক্তিত্ব তো নেই, তার উপর যা তা অবস্থা। ছ্যাঁচড়ার উপর কোনো নোবেল থাকলে সেটা তোমাকেই দিতাম আমি। তারিশা রুম থেকে বের হতে দেখে মরিয়ম নওয়াজ দাঁড়িয়ে আছে। তারিশার দিকে রাগের দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছেন। তারিশা একটা ঢোক গিলে আমতা আমতা করে বলে, তুমি এখানে মামনি? তুমি ওদের রুমে কি করছো তারিশা? ওই এমনিতে এসেছিলাম আমি। আর মিথ্যে বলতে হবে না তোমায়, আমি সব শুনেছি। বেয়াদব মেয়ে একটা। এই শিক্ষা দিয়েছি তোমায়? ওদের মাঝে বারবার ঠুকো কেন তুমি? আনায়রা মির্জাবাড়ির বউ, এই কথাই মাথায় রাখবে। আর তুমি মেয়ে বিয়ে দিলে চলে যেতে হবে। তারিশা কিছু বলছে না। মরিয়ম নওয়াজ হনহনিয়ে চলে আসেন সেখান থেকে। মূলত তাদের চিৎকার চেঁচামেচিতে এদিকটাই এসেছিলেন তিনি। তারিশার থেকে এসব একদম আশা করতে পারেননি তিনি। আনায়া রেগে বসে আছে। নিবরাস আর কিছু বলেনি তাকে। কে জানে তার তেরা বউ আবার তার উপর রাগ ছাড়ে কিনা। নিবরাস চুপচাপ শাওয়ারে ঢুকে যায়। আনায়া মেঝেতে তাকিয়ে আছে। পারছে না মুখের উপর সব বলে দিতে, কিন্তু বললে তারাই বিপদে পড়বে। কি মনে হতে আনায়া সিদ্ধান্ত নেয় বাবার কাছে যাবে সে, সেখানে কয়েক মাস থাকবে। নিবরাস আসতেই আনায়া বলে, আমি বাড়ি যাব, কয়েক মাস সেখানেই থাকবো। তুমি কয়েক মাস বলতে কয় মাস বুঝাচ্ছ? এই 2-3 মাস। তুমি কি করে ভাবলে এটা আনায়া? আমি তোমাকে ছাড়া কিভাবে রাতে ঘুমাবো? যখন আমি ছিলাম না তখন কিভাবে ঘুমিয়েছেন? তখন তো কাজ করেই রাত কভার করে দিতাম। এখন তো বউ আছে, রোম্যান্স করে রাত কভার করা দরকার। তবুও হিমশিম খাচ্ছি। অসভ্য লোক, মুখটা বন্ধ রাখবেন। আরে কি বলো তুমি? 2-3 মাস? 1-2 দিন হলে একটা কথা ছিল। এত বউ পাগল হতে হবে না। আচ্ছা যাও। 2-3 মাস, কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ থাকবে। দেখো কি কপাল, বিয়ের 4 মাস যেতে না যেতেই বউ 3 মাসের জন্য বাপের বাড়ি চলে যাচ্ছে। বউ ছাড়া থাকতে হবে। বেশি প্যাক প্যাক না করে নিজের কাছে মন দিন তো। আনায়া নিজের ব্যাগ গুছানোর কাজে উদ্যত হয়। নিবরাস কাউচে বসে ফোন স্ক্রল করছে। সন্ধ্যায় সবাই লিভিং রুমে বসে কথা বলছে, নীরব মির্জা সহ। আনায়া তাদের জন্য চা বানিয়ে আনে। টুকটাক কথাবার্তা হতেই নীরব মির্জা তারিশাকে বলেন, তোমার তো ভার্সিটির ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস যাইবা নাকি বাড়িতে থাকবা? হ্যাঁ চলে যাব 2-1 ভেতরে। মাইশাও চলে যাবে শুনলাম, আনায়ও চলে যাবে, বাড়ি তো ফাঁকা হয়ে যাবে। নীরব মির্জা বলেন,
কেউই আর তেমন কথা বাড়ায়নি। পরের দিন সকালে আনায়া নাস্তা করে চলে আসে তাদের বাড়িতে। জিয়াউর রহমান আনায়াকে দেখে বেশ খুশি। কতদিন পর বাড়িতে এসেছে তার কন্যা। আনায়া নিজের রুমে গিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কতগুলো দিন হয়ে গেল প্রিয় রুমটায় আসা হয় না। একসময় এই রুমটা ছাড়া ভালোই লাগতো না। শখের রুমের মায়াও ত্যাগ করে দিতে হয়। এই রানীর জীবনটা বুঝি ত্যাগে ত্যাগেই কাটল। ব্যালকনিতে যেতেই দেখল তার টবের গাছগুলো মৃতপ্রায় অবস্থা। শখ করে বিশাল ব্যালকনির এক কোণায় পছন্দের কয়েকটা ফুল গাছ লাগিয়েছিল আনায়া। এখন যত্নও নেওয়া হয় না আগের মতো। পুরো বাড়িতে পদচারণ করল আনায়া। সোফায় বসে তার বাবার সাথে খোশ গল্পে মেতে ওঠে। অনেকদিন পর আনায়া এসেছে। তার পছন্দের খাবার রান্না করতে বলা হয় কাজের বুয়াকে। রাতের দিকে আনায়া বই হাতে ব্যালকনিতে বসে পড়েছে। একাডেমিক বই না, সে সমরেশ মজুমদারের সাতকাহন পড়ছে। বইটা তার ভীষণ প্রিয়। রাত প্রায় 10:30। ব্যালকনিতে বসে চাঁদ দেখছে, সাথে বইও পড়ছে আনায়া। আজকের চাঁদটা আলো ছড়াচ্ছে বেশ, কিন্তু আনায়ার ব্যক্তিগত চাঁদ তার কাছে নেই। আনায়াদের বাড়ির গেট ছাড়িয়ে ভেতরে প্রবেশ করে নিবরাস, অনেকটা চোরের মতো। তাদের গেটের দারোয়ান ঘুমিয়ে পড়েছিল ভাগ্যিস, কিন্তু কিছুক্ষণ পর জেগে যাবে। তাতে কি, নিবরাস তো আজকের রাতটা এখানে থাকবে, আবার ভোর হওয়ার সাথে সাথে চলে যাবে। বউকে ছাড়া তার রুমে মন টেকে না। বিয়ের পর এই প্রথম নিবরাস শ্বশুর বাড়িতে পদচারণ করেছে, তাও চোরের মতো। আনায়ার ফোনে মেসেজ দেয় নিবরাস। মেসেজের শব্দে ফোন হাতে নেয় আনায়া। মেসেজ দেখে নিচে তাকায়। নিবরাস তাকে হাত নাড়িয়ে হাই দিচ্ছে। আনায়া রুম থেকে বেরিয়েই মেইন গেটে আসে। নিবরাস তড়িঘড়ি করে ভেতরে ঢুকে পড়ে। লিভিং রুম জুড়ে অন্ধকার, লাইট অন করেনি আনায়া। নিবরাসকে আলতো হাতে ধাক্কা দিয়ে বলে, চোরের মতো আসলেন যে? তুমি কি যাচ্ছ আমি ডাকাতের মতো আসি? আপনার মতলবটা কি? এই শ্বশুর বাড়িতে চুরি করতে আসলেন নাকি? না, শ্বশুরের থেকে চাঁদাবাজি করতে এসেছি। ভেবেছিলাম বাবুর পাপা হব, কিন্তু তুমি আমায় বাবুর পাপা বানানোর বদলে চোর বানিয়ে দিচ্ছ। আরে নিবরাস আনায়ার মুখ চেপে ধরে তাকে নিয়ে ভেতরে চলে যায়। আনায়ার রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয় নিবরাস। আনায়া দাঁড়িয়ে আছে। নিবরাস এসবে পাতা না দিয়ে খাটের উপর গিয়ে বসে পড়ে। নতুন জামাই এসেছে, তাকে আদর আপ্যায়ন করবে না? নতুন জামাই এভাবে চোরের মতো আসে না, বুঝলেন? তুমিও না বউ, আসো চুমু খাই, তাহলে সব ঠিক হয়ে যাবে। অসভ্য লোক। এদিকে আসো আনায়া, তোমার জন্য গিফট এনেছি। আনায়া খুশি হয়ে নিবরাসের সামনে গিয়ে বসে, হাত বাড়িয়ে দিয়ে বলে, কি গিফট, তাড়াতাড়ি দিন। ইস, কি শখ! টাকা নেই সেজন্য গিফট আনিনি। লাগবে না গিফট। চুমু লাগবে তাই না? আপনি আগে বলুন এইভাবে আসলেন কেন? আমাকে বললেই তো হতো। ডিস্টার্ব